আবারও শিশু হত্যার নৃশংস ঘটনা। নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীর ওপর অমানসিক নির্যাতন, কয়েকজনকে আসামি করে মামলা। দিনাজপুরের বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষের পথে। আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত স্থাপনের উদ্যোগ, লাভবান হবে বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কোথায় অভিযোগ দিতে হয় ধারণা নেই বেশিরভাগ যাত্রীর। ব্যবস্থা নেয়ারও নেই নজির, বিআরটিএ-কে দুষছে যাত্রী কল্যাণ সমিতি। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি বেড়েছে লেখক প্রকাশকদের আগ্রহ। বইমেলা থেকে সংগ্রহ করছেন পাঠকরা, বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। কেরানীগঞ্জ, গাজীপুর ও হবিগঞ্জের বাহুবলের পর এবার নারায়ণগঞ্জে নিখোঁজের 14 দিন পর 4 বছরের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে সদর উপজেলার ফতুল্লায় একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় 8 ফেব্রুয়ারি শহরের বিসিক কলাবাগান এলাকা থেকে নিখোঁজ হয় মাইরুন নেসা। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে 10 ফেব্রুয়ারি থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পাশাপাশি হারানো বিজ্ঞপ্তির লিফলেট তৈরি করে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেন তারা। এত কিছুর পরও মাইরুনকে খুঁজে না পেয়ে হতাশ হয়ে পড়েন তার বাবা মা। পরে গতকাল রাতে বিসিক শিল্পনগরীর ফায়ার সার্ভিস স্টেশনের পাশের এক ডোবা থেকে মাইরুনের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি তারা। দেখলাম যে একটা মাথা দেখা যাচ্ছে শুধু, আর কিছুই নাই তেমন দেখার। তারপর আমি একটা কাঠি মাটি নিয়ে গিয়ে একটা বাটার মতো নিয়ে গিয়ে ওই একটু খুঁজাই দেখলাম যে এটা আমার মেয়ের সেই টেপ এবং ওই সুইটার, টুপিওয়ালাটা সুইটার গায়ে দিয়ে দিয়েছিলাম আমি, নতুন সুইটার, সেটাই আছে। ওটা দেখে আমি শিওর হলাম যে এটাই আমার মেয়ে। ষড়যন্ত্রভাবে নিজে ওখানে ফেলাই দিয়েছে, নাই হত্যা করা হয়েছে। আমার বাইসে কোনোদিন ওখানে যাবে না। যেভাবে লাশটা পালাম, ওনার মনে হয় কোনো শত্রুতা আছে। প্রেমের কারণে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার অপরাধে শরীয়তপুরে 2 কিশোর কিশোরীকে অমানসিক নির্যাতন করা হয়েছে। সারা রাত শেকল দিয়ে বেঁধে রেখে রোববার সকালে জুতার মালা পরিয়ে মারধর করেছেন স্থানীয় সমাজপতিরা। সোমবার রাতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে এ ব্যাপারে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমান রিপনের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরের একটি স্কুল মাঠে রোববার সকালে এভাবেই 2 কিশোর কিশোরীকে চরম মারধর করে স্থানীয় সমাজপতিরা। মারধরের এক পর্যায়ে জুতার মালা পরিয়ে দেওয়া হয় ওই 2 কিশোর কিশোরীকে। স্থানীয়রা মারধরের ঘটনাটি প্রত্যক্ষ করলেও কেউ তাদের বাঁচাতে এগিয়ে আসেনি। তবে ঘটনাটি দূর থেকে একজন মোবাইলে ভিডিও করে ইউটিউবে ছড়িয়ে দিলে তোলপাড় সৃষ্টি হয়। স্বজনদের অভিযোগ, শনিবার দুপুরে বাড়ি ছেড়ে পালিয়ে যায় তারা। সেদিন সন্ধ্যায় স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান লিয়াকত মল্লিকের নির্দেশে তাদের ধরে নিয়ে এসে শেকল দিয়ে বেঁধে রাখে স্থানীয় ইউপি মেম্বার কামাল মল্লিক সহ কয়েকজন। সারা রাত অমানসিক নির্যাতন চালানোর পর রোববার সকালে তাদের নিয়ে যাওয়া হয় একটি স্কুল মাঠে। শিকলটা পিটানোর পরে তালাদা রাখছে সারা রাত। তারপর সকালবেলা বড় একটা বাস দিয়ে দুজনে পিটাইছে। আমাকে ধরে আনছে, ধরে আনে লেওয়াত মল্লিকের বাসায় রাখছে। লেওয়াত মল্লিক তারপর হুকুম দিছে, তারপর আমাকে মারছে ধরছে। আইনগতভাবে বিয়া শাদী পড়ান, নাইলে যে বিচার করেন এটা মানি আমার কাছে দেন। তারা ওইভাবে হুকুম দিছে, আর ওই যে দড়ি দিয়া ছেলেরে বাঁধছে, মেয়েরে বাঁধছে। এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত নির্যাতনকারীদের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতদের স্বজন ও স্থানীয়রা। নির্যাতন করছে, তাদের বিচার করে আইনের আওতায় নেওয়ার জন্য আমরা চেষ্টা করেন, সহযোগিতা করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। অফিসার ইনচার্জ সাহেবকে অবহিত করা হয়েছে এবং সিনিয়র অন্যান্য যারা আছে এদেরকে আমাদের বলা হয়েছে, আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। এই ঘটনায় সোমবার রাতে 7 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে জাজিরা থানায় একটি মামলা দায়ের করা হয়। সময় সংবাদ, শরীয়তপুর।
দর্শক, আগেই জানিয়েছি নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের 14 দিন পর 4 বছরের শিশু মাইরুন নেসার লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন সহকর্মী সজল দাস। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। সজল। নারায়ণগঞ্জের শাসনগাঁও এলাকায় বিসিক শিল্পনগরীর যে শাসনগাঁও এলাকা, গত 14 দিন আগে একটি শিশু নিখোঁজ হয় এবং তার পরিবারের পক্ষ থেকে শিশু মাইরুন নেসা নিখোঁজের একটি নিখোঁজ বিজ্ঞপ্তিও দেওয়া হয়। কিন্তু 14 দিন পর তার লাশ গতকালকে নারায়ণগঞ্জের যে বিসিক শিল্পনগরী এলাকা রয়েছে ফতুল্লার, সেই শিল্পনগরী এলাকার যে 1 নম্বর গেট দিয়ে শাসনগাঁও এলাকা থেকে একটু সামনে এসেই একটি নতুন ফায়ার ব্রিগেডের অফিস নির্মাণ করা হচ্ছে। সেই অফিসের ঠিক পাশেই যে ডোবাটি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ডোবাটি রয়েছে ফায়ার সার্ভিসের ঠিক নির্মাণাধীন ভবনের পিছনেই, এই ডোবা থেকেই একটি বালিতে চাপা দেওয়া অবস্থায় সেই 4 বছরের শিশু মাইরুন নেসার লাশ উদ্ধার করা হয়। গতকালকে রাত 8:30টার দিকে লাশটি উদ্ধার করা হয় এবং এখান থেকে আসলে 14 দিন পরে যেহেতু মাইরুন নেসার লাশটি উদ্ধার করা হয়, সেহেতু পচা গলা একটি লাশ, শুধুমাত্র কতগুলো হাড় এবং পচা গলা কিছু মাংস উদ্ধার করা হয় এখান থেকে বালু চাপা দেওয়া অবস্থায়। এবং এই লাশটি উদ্ধার করার পরে পুলিশের সাথে আমরা কথা বলেছিলাম। পুলিশ যেটি বলছে যে এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি পরিবারের পক্ষ থেকে, কারণ যেহেতু শুধুমাত্র একটি লাশের অর্ধগলিত অংশ উদ্ধার করা হয়েছে, সেজন্য লাশটি ময়নাতদন্তের পরে মূলত মামলাটি দায়ের করা হবে। আমি এখানকার যে শিশুটির পরিবারের সদস্যরা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা যেটি বলছেন যে 14 দিন আগে শিশুটি নিখোঁজ হয়, গত 8 ফেব্রুয়ারি শিশুটি নিখোঁজ হয় এবং এরপরে তারা নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়ে বিভিন্ন জায়গায় পোস্টার বিলি করেন এবং শিশুটিকে খুঁজে বের করার চেষ্টা করেন। কিন্তু 14 দিনেও তার কোনো খোঁজ না পেয়ে পরে এখান থেকে হঠাৎ করেই এই ডোবা থেকে বালুচাপা অবস্থায় একটি শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এবং এরপরে আজকে এসে আমি যে কথা বলেছি শিশুটির বাবার সাথে, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তিনি পুলিশের কাছে একটি সাধারণ ডায়েরি করেছিলেন গত 12 ফেব্রুয়ারি ফতুল্লা থানায়, কিন্তু 12 ফেব্রুয়ারি এই সাধারণ ডায়েরি করার পরেও ফতুল্লা থানায় কর্তৃপক্ষ তাদের তেমন কোনো সহায়তা করেননি বলে তিনি অভিযোগ করেছেন। এখানে বেশ কিছু উৎসুক মানুষ রয়েছে যারা এই লাশ উদ্ধারের সময় গতকালকে এখানে ছিলেন। আমি এখানকার একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো। গতকালকে আপনারা আসলে ঘটনাটি কতদিন ধরে শুনছেন আপনি, এটা একটু বলবেন? ঘটনা শুনছি 12-14 দিন হই, কিন্তু লাশটা কালকে আমরা সন্ধ্যার আগে দেখছি, মাথাটা খাপড়িটা আছে, চামড়া চুমড়া নাই, হাড্ডি উড্ডি আর কি, এই কাপড়টা যে গতরা ছিল ঢাকা আছিল, পরে পুলিশ সন্ধ্যার পরে তুলছে খালি হাড্ডি। এর আগে তো নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। হ্যাঁ, নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। আপনি যেমনটি শুনছিলেন যে উনি এখানকারই একজন স্থানীয় বাসিন্দা, উনি যেটি বললেন যে 14 দিন আগে শিশুটি এখান থেকে নিখোঁজ হয় এবং তারপর থেকেই তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছে তার পরিবার, থানায় সাধারণ ডায়েরি করেছে। আমি এইভাবে তার একটি নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছিল, যে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ফোন নাম্বার দিয়ে শিশুটির যেভাবে ভেরিফাই করা যায়, অর্থাৎ চিহ্নিতকরণ বিভিন্ন ধরনের সূত্র এই নিখোঁজ বিজ্ঞপ্তিতে দেওয়া ছিল এবং তারপরেও তারা উদ্ধার করতে ব্যর্থ হয় এবং পুলিশের কাছে 12 ফেব্রুয়ারি তারা একটি সাধারণ ডায়েরি করে এবং সাধারণ ডায়েরি করার পরেও যখন উদ্ধার করা সম্ভব হয়নি, এরপরে এই নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীর যে 1 নম্বর গেট এর থেকে ঠিক কিছুটা এগিয়ে এসে শাসনগাঁও এলাকা এবং শাসনগাঁও এলাকার পরে একটি ফায়ার সার্ভিসের যে নতুন ভবনটি নির্মাণ করা হচ্ছে, সেই নতুন ভবনের পিছনে একটি বড় ডোবা রয়েছে। এই ডোবার এক পাশে একটি বাঁশের সাথে বাঁধা অবস্থায় এবং সেখানে বাঁশের সাথে বাঁধা অবস্থায় বালু চাপা দিয়ে সেই শিশুটির লাশ রাখা ছিল। আপনি যেমনটি দেখছেন যে এই হারানো বিজ্ঞপ্তিতে যে ঠিকানাটি দেওয়া হয়েছে এবং এই ঠিকানা দেওয়ার মাধ্যমে সমগ্র নারায়ণগঞ্জে এই হারানো বিজ্ঞপ্তির যে বিজ্ঞপ্তিপত্রটি এটা বিলি করা হয় এবং এই বিজ্ঞপ্তিটি বিলি করার পরেও তারা 4 বছরের এই শিশুটি, এই বিজ্ঞপ্তিতে যেটা লেখা আছে যে এই শিশুটি তার বাবা মায়ের নাম বলতে পারে এবং সে 4 বছরের একটি শিশু, কিন্তু তারপরেও আসলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তো একটি বিষয় যে নারায়ণগঞ্জে আজকে সকাল থেকে আমি এসে অবস্থান করছি, শিশুটির পরিবারের সাথে কথা বলেছি। আসলে শোক সন্তপ্ত পরিবার, তারা এখনো কান্নায় ভেঙে পড়ছেন, এখনো শোকে মুহ্যমান হয়ে আছেন তারা, এবং আশপাশের যে এলাকাবাসী রয়েছেন তারাও আসলে হতভম্ব যে নারায়ণগঞ্জে একের পর এক যে শিশু হত্যার ঘটনাটি ঘটছে, এই ঘটনাটি কবে থামবে এবং নারায়ণগঞ্জ পুলিশ কিংবা নারায়ণগঞ্জের যে প্রশাসন রয়েছে তাদের কাছে তারা এই সমস্যা সমাধানের জন্য আশু সমাধান কামনা করছেন এবং যাতে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়, এই কারণে তারা দাবি জানিয়েছেন যে এর বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়। এই দোষীদের, এই শিশু হত্যাকারীদের যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করে যেন কঠোর ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হয়। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য। দর্শক,
নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লায় শিশু মাইরুন নেসার লাশ একটি ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী সজল দাস। যেমনটি জানাচ্ছিলেন যে এই বিষয়ে এখনো মামলা হয়নি এবং কাউকে আটকও করা যায়নি। বাংলাদেশ থেকে সার্কভুক্ত দেশগুলোতে পণ্য পরিবহনে রেলওয়ের পুরনো রুটগুলো পুনরুদ্ধার ও উন্নয়নে কাজ শুরু করেছে সরকার। এজন্য ভারতের পূর্বের 7টি রাজ্যের সঙ্গে সংযোগ স্থাপনে আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত রেললাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপদ ও ব্যয় সাশ্রয়ী হওয়ায় ভারত সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে আগামী দিনে রেলপথ সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর ব্যবসায়ীদের মতে এতে ভারত যেমন লাভবান হবে, তেমনি কম খরচে পণ্য আমদানির পাশাপাশি অতিরিক্ত রাজস্ব পাবে বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন হাজারা শিউলি। দিনাজপুরে বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেল লাইন ব্রডগেজের রূপান্তরের কাজ প্রায় শেষের পথে। দুদেশের মধ্যে ট্রানজিট চুক্তির পর কম খরচে ও অল্প সময়ে পণ্য এবং যাত্রী পরিবহনের লক্ষ্যে অব্যবহৃত রেল নেটওয়ার্কের উন্নয়নে শুরু হয় এই কর্মযজ্ঞ। একই লক্ষ্যে ভারতের অনুদানে উত্তর পূর্বের 7টি অঙ্গরাজ্যের সাথে মূল ভারতের বাণিজ্য সম্প্রসারণে আগরতলা আখাউড়া রেল লাইন নির্মাণের প্রক্রিয়া চূড়ান্ত। রেলমন্ত্রী জানান, সড়কের ওপর নির্ভরতা কমিয়ে ভারত সহ নেপাল ও ভুটানের সাথে রেলপথে বাণিজ্য বাড়াতে পুরনো রুটগুলো চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে বিরল, রাধিকাপুর, শাহবাজপুর, করিমগঞ্জ, আখাউড়া, আগরতলায় 3টি রুটের নতুন করে রেল চলাচল শুরু হবে। তবে বিরল, রাধিকাপুর ইন্টারচেঞ্জ পয়েন্ট চালু হলে এই রুট দিয়েও ভারত হয়ে নেপালে মালামাল পরিবহন করা যাবে। পার্শ্ববর্তী দেশের সাথে রেল যোগাযোগ উন্নত হলে পণ্য এবং মালামাল অল্প ব্যয়ে পরিবহন করা যাবে। বিশেষজ্ঞদের মতে প্রতিবেশী দেশটির সঙ্গে রেলপথে বাণিজ্য বাড়লে বাংলাদেশ রেলওয়ে যেমন আর্থিকভাবে লাভবান হবে, তেমনি ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলো এর সুফল ভোগ করবে। ইন্ডিয়া কানেক্ট করবে কি দুইভাবে, রেলের সাথে ইন্ডিয়ার এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে কানেক্ট করবে। নর্থ ইস্টার্ন রিজিয়ন তার বহির্বিশ্বের সাথে কানেক্ট করবে। পূর্বাঞ্চলের সে মিজোরাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর এবং আসামের পূর্বাঞ্চল তারা চট্টগ্রাম বন্দর ব্যবহার করবে। আর্থিকভাবে আমাদের রেল শিল্পটা লাভের মুখ দেখবে। তবে রেলের উন্নয়নে বেসরকারি খাতকে যুক্ত করার দাবি জানিয়ে এই ব্যবসায়ী নেতা বলছেন, এতে রেল যোগাযোগ ব্যবস্থা আমূল পাল্টে যাবে। রেলের মধ্যে আরো টাকা ঢালতে হবে, রেলে প্রাইভেট সেক্টরকে সংযুক্ত করতে হবে। আমরাই আমাদের রেল চালাতে চাই। সরকারের হবে রেলপথ, স্টেশন, আমাদের হবে রেলগাড়ি, ওয়াগন। বর্তমানে বাংলাদেশ ও ভারতের বেনাপোল, পেট্রাপোল, দর্শনা, গেদে এবং রহনপুর, সিঙ্গাবাদের মধ্যে রেল যোগাযোগ আছে। হাজারা শিউলি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে সিএনজি অটোরিকশা চালকরা মিটারের তোয়াক্কা করেন না, এটা পুরনো খবর। কিন্তু এসব ক্ষেত্রে কার কাছে কিভাবে অভিযোগ করতে হয় সেটি জানেন না বেশিরভাগ যাত্রী। তবে অভিযোগ পেলেই যে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে বিআরটিএ, এমনটাও নয়। দুর্বল নজরদারির মতো অভিযোগ জানানোর নম্বর বা পদ্ধতিগুলো যথাযথভাবে প্রচার না হওয়াকেই দায়ী করছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত আতিকুর রহমান তমালের রিপোর্টে। কন্টাকে যাব না, কন্টাকে যাওয়াটা ঠিক না। শুনেন, মানুষের ঘুষ খাওয়ার নিয়ম নাই, তারপর মানুষের ঘুষ খায় না। আপনাদেরকে যদি নাম্বার সহ পুলিশকে ফোন করা হয়, সেক্ষেত্রে আপনাদের কি হবে? বলবে আমার অন্যায়, আপনি কমপ্লেইন দিবেন, লয়ে যাবে, মামলা দিবে, শাস্তি হবে। মিটারে নয়, চুক্তিতেই যাবেন। এ বিষয়ে কোনো রাগ ঢাক নেই। আর শুধু মিটার মানা বা না মানার বিষয় নয়, ইচ্ছে হলে তারা তাদের পছন্দ মতো গন্তব্যে যান, না হলে যান না। কথা হচ্ছে এমন স্বেচ্ছাচারী চালকদের বিষয়ে যাত্রীরা অভিযোগ করবেন কোথায়? কর্তৃপক্ষ বলছেন, এসব ক্ষেত্রে যাত্রীরা বিআরটি এর 4টি নাম্বারে ফোন করতে পারেন। তবে শর্ত হচ্ছে ফোন করতে হবে অফিস সময়ে। সেসব নাম্বার ছাড়াও অভিযোগ জানানো যাবে ওয়েবসাইটে কিংবা বিআরটিএ কার্যালয়ের অভিযোগ বক্সে। এছাড়াও অভিযোগ করা যায় পুলিশ কন্ট্রোল রুমে। অভিযোগ পাবার বেশ কয়েকদিন পর সালিশের ব্যবস্থা করে বিআরটিএ। এই কর্মকর্তার কাছে জানতে চাওয়া হয় অভিযোগ নিষ্পত্তির এই দীর্ঘ সময় স্বাভাবিক কিনা। কমপ্লেন দেওয়ার পরে এখন একটা কমপ্লেন করলো, হয়তো 7 দিন তো লাগে একটা তাকে নোটিশ করার জন্য। প্রশ্ন হচ্ছে কত সব নাম্বার কতজন জানেন, আর যারাও বা জানেন তাদের কতজনই বা অভিযোগ করেন। এখন যদি আপনি অভিযোগ করেন, সেক্ষেত্রে বিআরটিএ কিন্তু 15 দিন পরে আপনাকে ডাকবে। আপনি কি পারবেন যেতে? না, এটা কখনোই সম্ভব না। আমার কাজ ফেলাইয়া আমি কখনোই বিআরটিতে যাই লাইন ধরে অমুক অফিসারের সাথে দেখা করব, অমুক কর্মকর্তার সাথে দেখা করব, তাকে আমি যে গাড়িতে চলেছি ওই গাড়ির নাম্বার দেব, কোন গ্যারেজের, এগুলো তো আমার পক্ষে সম্ভব না। যাত্রী কল্যাণ সমিতি বলছে, একদিকে যাত্রীরা যেমন জানেন না কিভাবে অভিযোগ করতে হয়, অন্যদিকে সরকারের তরফেও তা জানানোর কোনো তাগিদ লক্ষ্য করা যায় না।
আমরা সেই কারণে দাবি করেছিলাম প্রতিটি অটোরিকশাতে প্যাসেঞ্জারের সিটের সামনে একটা নোটিশ থাকবে, যদি আপনার পছন্দের গন্তব্যে না যায় অথবা মিটারে অতিরিক্ত বকশিস দাবি করে আপনি এই নাম্বারে ফোন করুন। এসব কারণে চালকের বিরুদ্ধে অভিযোগ তো দূরের কথা, অনেক সময় চালকের হাতেই হেনস্থা হতে হয় যাত্রীদের। সাদেকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ আরো থাকছে। টানা ছুটিতে দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত ছিল কক্সবাজার সমুদ্র সৈকত। 3 দিনে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে দাবি ব্যবসায়ীদের। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। অমর একুশে গ্রন্থমেলার 22তম দিনে গতকাল সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বরের পাশের একটি স্টলে আগুন দেবার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে উপস্থিত লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন দ্রুত নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজের সহায়তায় জড়িতদের শনাক্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ। একটা প্যানিক সৃষ্টি করার জন্য এটা চেষ্টা করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভি কাভারেজে আছে, সিসিটিভি কাভারেজে আমরা তাদেরকে শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। বাইরে থেকে কেউ থ্রো করে কোনো কিছু করতে না পারে সেই বিষয়ে চতুর্দিকে আমাদের পর্যাপ্ত সংখ্যক সিকিউরিটির অ্যারেঞ্জমেন্ট আছে। জালিয়াতি করে এটিএম বুথ থেকে টাকা তোলার রেশ কাটতে না কাটতেই এবার ডেবিট কার্ড থেকে প্রতারণা করে কেনাকাটার অভিযোগ পাওয়া গেছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একজনের গ্রাহকের কাছ থেকে। গ্রাহক দাবি করেন, গত শনিবার ডেবিট কার্ড তার পকেটে থাকলেও কার্ড থেকে প্রায় 25,000 টাকা কেনাকাটার একটি খুদে বার্তা আসে তার মোবাইলে। এ বিষয়ে তৎক্ষণাৎ তিনি ব্যাংকের কাস্টমার কেয়ারে যোগাযোগ করলেও সে সময় ব্যাংকের পক্ষ থেকে সমস্যা সমাধান করা সম্ভব নয় বলে জানানো হয়। শনিবার রাতের কথা, আমি 8টা 5-10 দিকে আমার মোবাইলে একটা মেসেজ এসেছে আমি আমার কার্ড দিয়ে একটা শপিং হয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম বোধ হয়েছে আমার কার্ডটা হারিয়ে গেছে বা পিক পকেট হয়েছে। আমি সাথে সাথে মানি ব্যাগ দেখলাম যে না, কার্ডটা আমার ওয়ালেটেই আছে। তো আমি তখন কাস্টমার কেয়ারকে জানানোর পর ওনারা জানালো যে এই মুহূর্তে এটা কিছু করা যাচ্ছে না, এটা নেক্সট ওয়ার্কিং ডেতে যদি আমি ব্যাংকে একটা লিখিত কমপ্লেন দিই তাহলে এটা ডেফিনেটলি ওনারা টেক কেয়ার করবেন। আই ডাউট যে ওই সময় তখন হয়তো শপে ওই যিনি ফ্রড করেছেন হয়তো ছিল, কথার কথা 24,900 টাকার একটা শপিং ছিল। এবার এটা ফেয়ার কানেকশন নামে একটা জায়গা থেকে হয়েছে, সো যেখানে আমি আসলে কখনো যাইনি এর আগে। আমি নিজে খুব ভীত সন্ত্রস্ত। আমি ভাবছি যে হয়তো আমার বাকি কার্ডগুলো অফ করে রাখবো কিনা, কারণ যে কোনো জায়গা থেকে হতে পারে। এরপর থেকে আসলে আমি চেষ্টা করবো যে একদম যেন আমার সামনেই আসলে কার্ডটা কাজ হয়। রেস্টুরেন্টে বসে খাই বা শপিংয়ে যাই, অনেক সময় থাকে না যে সেটা হয়তো আমার সামনে হচ্ছে না আর ডানে বামে হচ্ছে, সেটা যেন না হয় সেই জিনিসটা খেয়াল রাখার চেষ্টা করবো। আমার মনে হয় যে পাসওয়ার্ডটা হলে ভালোই হয়, তখন আসলে এটা হয়তো এক ধরনের একটা বেটার সিকিউরিটি পাওয়া যাবে। রাজধানীর ভবনগুলোর পার্কিংয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে রাজক। এই মুহূর্তে রাজধানীর পান্থপথ এলাকায় আছেন রিপোর্টার শফিক মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক। মামুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পশ্চিম পান্থপথে এবং আপনি আমার পাশে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু ভবনের অর্থাৎ একটি মার্কেট, নাহার প্লাজা নামে একটি মার্কেট আছে। সেই মার্কেটের নিচতলা থেকে কিন্তু একটি টায়ারের দোকান এবং সেই দোকান থেকে কিন্তু দোকানে যে সমস্ত শোরুমে টায়ার সাজানো ছিল সেগুলো কিন্তু সরিয়ে ফেলা হচ্ছে। এখান থেকে যেটি জানানো হয়েছে, রাজুকের যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে সেখান থেকে যে পার্কিংয়ের জন্য অবৈধ স্থাপনা আছে সেই সব অবশ্য স্থাপনা থেকে পার্কিংয়ের অবৈধ স্থাপনা থেকে কিন্তু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। এবং আপনি জানেন যে প্রায় গত 1 মাস ধরে কিন্তু রাজুকের পক্ষ থেকে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এর আগেও কিন্তু কিছুক্ষণ আগে পাশে আর একটি বিল্ডিং, যেটি ফিরোজ টাওয়ার, সেই ফিরোজ টাওয়ারে পার্কিংয়ের জায়গা যে নির্ধারিত ছিল সেই জায়গাটি থাকলে পরেও কিন্তু পার্কিং থেকে সামনের দিকে একটি অংশ, সেই অংশটা হচ্ছে একটু বর্ধিত অংশ ছিল। সেই অংশে র্যাবের জন্য এই মার্কেট কর্তৃপক্ষ যারা ছিল র্যাবের জন্য অস্থায়ী একটি কার্যালয় করে দিয়েছিল। সেই কার্যালয়টিও অবৈধ থাকায় সেটিও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে রাজুকের পক্ষ থেকে। এখন পর্যন্ত কোনো রকমের কোনো জরিমানা করা হয়নি, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সমস্ত স্থাপনাগুলো একেবারে লেবার দিয়ে ভেঙে ফেলা যায় সেগুলো কিন্তু গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন তেমনটি একটি স্থাপনা ভেঙে দেওয়া হচ্ছে, আর যেগুলো শক্তিশালী আছে সেগুলো কিন্তু বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং এই মার্কেট কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হয়েছে। রাজুকের কর্তৃপক্ষ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছেন তিনিও দেখেছেন যে নকশা দেখানো, প্রথমেই
নকশা চাওয়া হচ্ছে প্রত্যেকটি বিল্ডিংয়ে যে, এবং যে নকশা দেখা হচ্ছে যে গ্যারেজ থাকলে পরেও কিন্তু সেখানে ভাঙচুর চালানো হচ্ছে না, কিন্তু গ্যারেজের যে স্থাপনা অনুমোদন নেওয়া রাজুকের কাছ থেকে সেই গ্যারেজের কাগজপত্র যখন দেখাতে পাচ্ছেন না কর্তৃপক্ষ, এবং সেখানেও দেখা গেছে যে বেশ কিছু গ্যারেজের যে জন্য নির্ধারিত যে জায়গা সেখানেও কিন্তু ভাঙচুর, সেখানেও কিন্তু অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে। তো এই ধরনের স্থাপনা যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কিন্তু ভাঙা হবে। এবং আজকে এখন পর্যন্ত আমরা জানি যে সকাল 11টার দিকে যে স্থাপনা গুড়িয়ে দেওয়ার কথা থাকলে পরেও অবৈধ উচ্ছেদ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু আধা ঘন্টা বিলম্বে শুরু হয়েছে, এবং আমরা পান্থপথ থেকে এটি শুরু হয়েছে, এটা ক্রমশ আগাতে থাকবে কলাবাগান পর্যন্ত, এবং যতক্ষণ না পর্যন্ত আজকে যে নির্ধারিত সময় আছে তাদের, সেই নির্ধারিত সময় পর্যন্ত তারা তাদের যে ভ্রাম্যমাণ আদালত সেটি পরিচালনা করবেন। এখন পর্যন্ত 2টি স্থাপনা ভাঙা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আরও একটি ভাঙা চলছে। তো মোটামুটি সকাল থেকে যে অভিযানটি শুরু হয়েছে এই অভিযান মোটামুটি যতক্ষণ পর্যন্ত তাদের চালানোর কথা সেই পর্যন্ত পরিচালনা করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, যাতে যে সমস্ত বিক্ষুব্ধ লোক আছে তারা জানে কোনো রকমের অনুযোগ বা কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করতে না পারে। তো মামুন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অবৈধ স্থাপনা উচ্ছেদের খবর। দর্শক, রাজধানীর পান্থপথ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী শফিক মোহাম্মদ, জানাচ্ছিলেন যে পার্কিংয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালাচ্ছে রাজক, সে বিষয়ে বিস্তারিত। যাচ্ছি পরের সংবাদে। 1992 সালের 26শে মার্চ গণ আদালতে 71-এর যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকরের জন্য অভূতপূর্ব জনমত গড়ে তুলেছিলেন শহীদ জননী জাহানারা ইমাম। যে আন্দোলন তরুণ প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের অহংকারকে নতুন করে জাগ্রত করে। এরপর থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি লেখক আর প্রকাশকদের আগ্রহ বাড়ায় এবারও বইমেলায় এসেছে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। পাঠকরাও আগ্রহ নিয়ে কিনছেন এসব বই। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। গল্পটা 26শে মার্চ 1992-এর। আজকের গণজাগরণের মতো সেদিনও হয়েছিল এক গণ আন্দোলন। সমবেত লক্ষ লক্ষ মানুষের পক্ষ থেকে গণ আদালতে রায় কার্যকরের জন্য সরকারের প্রতি দাবি জানান শহীদ জননী জাহানারা ইমাম। সেই থেকে মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মের যেমন সৃষ্টি হয়েছিল আগ্রহ, তেমনি মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি লেখক, প্রকাশক আর পাঠকদেরও তৈরি হয়েছে আকর্ষণ। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির জরিপ অনুযায়ী 1971 থেকে 91 সাল পর্যন্ত 20 বছরে মুক্তিযুদ্ধের উপর স্বাধীনতা যুদ্ধের 15 খণ্ড দলিলপত্র সহ গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা গবেষণা ভিত্তিক বই বের হয়েছিল মাত্র 350-র মতো। 1975-এর পর থেকে স্বাধীনতা বিরোধী পাকিস্তানপন্থীদের ক্ষমতায় থাকার কারণেই বইয়ের সংখ্যা এত কম ছিল বলে মনে করছেন গবেষকরা। যেমন পাঠ্যপুস্তকে বা গণমাধ্যমে পাকিস্তানি হানাদার বাহিনী বলা যাবে না, শুধু হানাদার বলতে হবে। ভারতীয় মিত্র বাহিনী বলা যাবে না, শুধু মিত্র বাহিনী বলতে হবে। এগুলো পাঠ্যপুস্তক থেকে মুছে ফেলা হয়েছিল। তবে পরবর্তী 20 বছরে অর্থাৎ 1992 থেকে 2002 সাল পর্যন্ত এর সংখ্যা ছাড়িয়েছে 3500-এরও বেশি। প্রতি বছর বইমেলাতে লক্ষ্য করছে মুক্তিযুদ্ধের বইয়ের প্রতি লেখকের যেমন আগ্রহ বাড়ছে, প্রকাশকদের আগ্রহ বাড়ছে। এত বছর পর কোন আবেগে মুক্তিযুদ্ধ নিয়ে লিখছেন কিংবা বই কিনছেন, এমন প্রশ্ন ছিল লেখক আর পাঠকদের প্রতি। আমরা যারা মুক্তিযুদ্ধে অনেকে অংশগ্রহণ করেছে, যাদের নাম আমরা জানি না বা যাদেরকে চিনি না, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। আমি একটা যুদ্ধবিধ্বস্ত পরিবারের সন্তান, সেক্ষেত্রে আমি মুক্তিযুদ্ধকে বেছে নিয়েছি। মুক্তিযুদ্ধ না হলে আমরা এই বইমেলা পেতাম না, যে কারণে স্বভাবতই আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বই কিনতে চাই। তারা বলছেন 1000 বছরের সবচেয়ে বড় এই অর্জনকে ধরে রেখেই এগিয়ে যাবে আজকের বাংলাদেশ। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ, যে অহংকারকে ধরে রেখে বইমেলায় আসছেন তরুণ প্রজন্ম, সংগ্রহ করছেন মুক্তিযুদ্ধ ভিত্তিক বই। আর এক্ষেত্রে তথ্য আর বস্তুনিষ্ঠতার উপর সমন্বয় রেখে বই লেখার উপর গুরুত্ব আরোপের কথা বললেন গবেষকরা। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। সমন্বয়হীনতার পাশাপাশি বিক্ষিপ্তভাবে আয়োজনের কারণে বন্দরনগরী চট্টগ্রামে বইমেলাগুলো অনেকটা দর্শনার্থী এবং পাঠক শূন্য। সে সঙ্গে প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থাগুলোর অংশগ্রহণ না থাকায় ভাষার মাস ফেব্রুয়ারিতে আয়োজিত এসব মেলা নিয়ে সাধারণ মানুষেরও তেমন আগ্রহ নেই। বর্তমানে নগরীতে বিশাল পরিসরে 2টি বইমেলা চলছে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ভাষার মাস আসলেই রাজধানী ঢাকায় বাংলা একাডেমির আয়োজনে শুরু হয় মাসব্যাপী বইমেলা। পরিকল্পিত আয়োজনের কারণে সেখানে লোক সমাগম হয় বেশি, কিন্তু সেক্ষেত্রে পুরোপুরি বিপরীত চট্টগ্রামের বইমেলাগুলোর চিত্র। কোনো নির্ধারিত সময়ের তোয়াক্কা না করে নানা সংগঠন নানা নামে যখন ইচ্ছে তখন শুরু করছে বইমেলা। নগরীর ডিসি হিল এবং শহীদ মিনার চত্বরে চলছে 2টি বইমেলা। নগরবাসীর যেমন বইমেলা সম্পর্কে নেই কোনো আগ্রহ, তেমনি মেলায় বইপ্রেমীদের উপস্থিতি নেই বললেই চলে।
নিত্য নতুন সৃজনশীল বইগুলো আসছে ওখানে ঢাকায়, কিন্তু আমাদের চট্টগ্রামে কিন্তু সেক্ষেত্রে অনেক দূর পিছিয়ে আছে। শুধু নাম করা রাইটারদের বই দিয়ে যদি একটা বইমেলা চালানোটা জাস্ট একটা বইয়ের দোকান দিলে হইতো। প্রকাশনা সংস্থাগুলো কিন্তু ঢাকার, তাদের যে মিলন মেলাটি ঘটে সেটি ঢাকার বইমেলায় ঘটে। চট্টগ্রামের বইমেলায় তাদের কোনো উপস্থিতি আমরা পাই না। বইমেলা মানে লেখক ও পাঠকের সমাবেশের পাশাপাশি নতুন নতুন বইয়ের সমাহার, কিন্তু নগরীর বইমেলাগুলোতে বইয়ের চেয়ে খাবারের দোকানের সংখ্যাই বেশি। এক্ষেত্রে হাতে গোনা কয়েকটি প্রকাশনা সংস্থা অংশ নিলেও তাদেরও অভিযোগের শেষ নেই মেলার ব্যবস্থাপনা নিয়ে। সিটি কর্পোরেশন করছে খুব ভালো ব্যাপার, এটা খুব পজিটিভ সাইড, এটা সম্ভাবনা আছে একটা, কিন্তু অন্য যেগুলো হয় সেটার মধ্যে পেশাদারিত্বের অভাব আছে এবং এরা আমার ধারণা হচ্ছে বইমেলার জন্য বইমেলা করে না, এরা ওনাদের লক্ষ্য থাকে অন্য। এ ধরনের আয়োজনকে সফল করতে একটি নির্দিষ্ট সময়ে সারা দেশের প্রকাশকদের এনে বইমেলা আয়োজন করা দরকার বলে মনে করেন এ লেখক। পাঠক, প্রকাশক এবং লেখক এদের সম্মিলনে একটি সত্যিকারের বইমেলা হয়ে গড়ে উঠলে আমার মনে হয় নতুন বইও পাঠক পাবেন এবং পাঠক এই মেলায় আসতে আগ্রহী হবেন। ২১শে মেলার আয়োজনে গত ৮ ফেব্রুয়ারি থেকে নগরীর ডিসি হিলে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে ১৭ ফেব্রুয়ারি থেকে শহীদ মিনার চত্বরে চলছে বইমেলা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদ আরও থাকছে। লক্ষ্মীপুরে ভোটার তালিকার তথ্য নিয়ে অনিয়মের অভিযোগ এক ইউপি সদস্যের বিরুদ্ধে, দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস নির্বাচন কর্মকর্তার। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। ঝিনাইদহের মহেশপুরে গুলিতে একজন নিহত হয়েছে। পুলিশ বলছে বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন 2 পুলিশ সদস্য। সোমবার রাত 2টার দিকে উপজেলার হলদিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায় সন্ত্রাসীদের আটক করতে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। ঘটনাস্থলে পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে সন্তু নামের একজন নিহত হয়। এ সময় সন্ত্রাসীদের গুলিতে আহসান হাবিব ও মাসুদ নামের 2 পুলিশ কনস্টেবল আহত হন। পরে ঘটনাস্থল থেকে একটি পাইপ গান, 2 রাউন্ড গুলি ও কার্তুজ সহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদিকে পুলিশ জানায় সন্তুর নামে থানায় ছিনতাই ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। ফরিদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 20 জন। পুলিশ জানায় গত রোববার বিকেলে ভাঙ্গা উপজেলার বালিয়াচড়া গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রথমে সংঘর্ষ শুরু হয়। পরে দফায় দফায় এ সংঘর্ষ অব্যাহত থাকে। এ সময় দুপক্ষের বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। আজ সকালে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়লে জামাল নামে একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় দুপক্ষের অন্তত আরও 20 জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রংপুর বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহ ও বিভিন্ন বৈষম্য দূর করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে রংপুর বিভাগ সমিতি। সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, খনিজ সম্পদ ও কৃষি প্রধান অঞ্চল হয়েও উন্নয়ন বঞ্চিত এ বিভাগ। তাই উন্নয়নের স্বার্থে অবিলম্বে এ বিভাগের 8 জেলায় গ্যাস সরবরাহের দাবি জানান তারা। একই সঙ্গে দিনাজপুর ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, ঠাকুরগাঁও বিমানবন্দর ও বিরল স্থলবন্দর চালু এবং নীলফামারী ইপিজেড পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়। দিনাজপুরে পাইপলাইনে গ্যাস চাই, দিনাজপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই, দিনাজপুরে ক্যাডেট কলেজ চাই, বিরল স্থলবন্দরকে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে চালু করতে হবে। যদি পাইপলাইনের মাধ্যমে সরকার এই জেলাগুলোতে গ্যাস সরবরাহ করে, এখানে বহু শিল্প কলকারখানা গড়ে উঠবে, এখানকার সাধারণ মানুষের, সাধারণ সন্তানদের, ছেলেমেয়েদের চাকরি বাকরি হবে, কর্মসংস্থান হবে। তাই আমরা সরকারের কাছে এইভাবে আমরা রংপুর বিভাগের 8টি জেলায় গ্যাস সরবরাহ করার জন্য দাবি জানাচ্ছি। ভোলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগের সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সহ 5 জন। এ ঘটনায় বিদ্রোহী প্রার্থী সোহেব হোসেন মামুনকে প্রধান করে 17 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন আওয়ামী লীগ প্রার্থীর ভাই নিজামুদ্দিন। আহতদের অভিযোগ, গতরাত 8টার দিকে ধনিয়া ইউনিয়নে গণসংযোগে যান আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন কবির। ঠিক একই সময়ে বিদ্রোহী প্রার্থী সোহেব হোসেন মামুনও ভোট চাইতে যান ওই এলাকায়। তুলাতুলির সড়কের কাছে পৌঁছালে 2 পক্ষের কর্মীদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এমদাদ হোসেনের ওপর হামলা চালায় বিদ্রোহী প্রার্থী মামুনের সমর্থকরা। এতে আহত হন কবির সহ 5 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় আটক করা হয় বিদ্রোহী প্রার্থী সোহেব হোসেন মামুনকে। আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আমাদের বিরোধী দলের প্রার্থী মামুন আমাদের উপরে অনেক হামলা করেছে। আমরা 5-6 জন আহত এবং আমাদের চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান এমদাদুল হোসেন কবির খুব গুরুতর আহত হয়েছে। আমার একটা বাগা দিয়ে একটা বাড়ি জন দিল, বাগান বাড়িটা তখন একটা পোলায়া হের পিঠে না লইলে আমি মরিয়া যেতাম সেই জায়গায়। এরপরে আমারে দেয় যে পাবলিকের লেগে ফিরাইতে পারে না, আমার ওই শার্টটা ধরে রাখছে, ছুটাইতেও পারে না পাবলিকে। পরে একটা লাথি মারছে আমার এই জায়গাটা, লাথিটার লগে আমার ওয়ার কাটিতে ছুটতে যায়, আমি 3-4 দূরে বেরিয়ে গেছি। লক্ষ্মীপুরে ভোটার তালিকার তথ্য সংগ্রহকারীর সঙ্গে যোগসাজশে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মৃত দেখিয়ে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বর্তমান এক ইউপি সদস্যের বিরুদ্ধে। তথ্য সংগ্রহকারী কর্মকর্তা ইউপি সদস্যের দেয়া তথ্য অনুযায়ী নাম বাদ দেয়া হয়েছে দাবি করলেও নিজেকে নির্দোষ বলছেন অভিযুক্ত ইউপি সদস্য। এ অবস্থায় সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। লক্ষ্মীপুর থেকে মাহবুবুল ইসলাম ভুইয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের শাহ আলম মোল্লা, মোহাম্মদ আজাদ ও মোহাম্মদ কবির। নির্বাচন অফিস থেকে সরবরাহকৃত হালনাগাদ ভোটার তালিকায় দেখা যায় তারা সকলেই মৃত। তবে তাদের অভিযোগ, বর্তমান ইউপি সদস্য ইব্রাহিম খলিল দুলাল তথ্য সংগ্রহকারীর সঙ্গে যোগসাজশে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে মৃত দেখিয়ে নাম বাদ দিয়েছেন। জমা দিতে গেলাম, আমাকে সিটি দিয়েছে, সিটিতে আমার নাম নাই, সিটির মধ্যে আমার নাম কর্তন করা হয়ে আছে। ষড়যন্ত্র করে আমাদের নামটা ওইখান থেকে কর্তন করেছি, আমরা এর সুস্থ বিচার চাই। এদিকে ইউপি সদস্যের দেয়া তথ্য অনুযায়ী নাম বাদ দেওয়া হয়েছে দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানিয়েছেন তথ্য সংগ্রহকারী স্কুল শিক্ষক মেজবাউদ্দিন। তবে এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেন ইউপি সদস্য। ভুল তথ্য দিনেই আমি দিছি ভোটার ট্রান্সফার ফরম, সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে আমাকে তা হয়রানি করার জন্য এই অভিযোগটা এনেছে। এই অবস্থায় সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা। ভুলবশত ঘটনাটি ঘটেছে, সো এটা আমরা সংশোধনের জন্য পাঠিয়ে দেব খুব শিগগিরই। যদি এর মধ্যে সংশোধন হয়ে নতুন করে তাদের নাম তালিকায় চলে আসে তাহলে তাদের প্রার্থিতা টিকে যাবে। 24 ফেব্রুয়ারি তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। সময় সংবাদ, লক্ষ্মীপুর। টানা ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দেশি বিদেশি পর্যটকদের পদভারে মুখরিত ছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। 3 দিনের ছুটিতে প্রায় 500 কোটি টাকার ব্যবসা করেছে পর্যটন নগরী কক্সবাজারের ব্যবসায়ীরা। এদিকে তারা বলছেন, এই অবস্থা অব্যাহত থাকলে পর্যটন মৌসুমের পরও কক্সবাজারে পর্যটকরা ভিড় করবে। সুজউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা ছুটি হলেই সমুদ্র সৈকত কক্সবাজারে ছুটে আসেন বিনোদন প্রেমীরা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে টানা 3 দিনের ছুটিতে প্রায় 2 লাখ পর্যটক ভিড় করেন এখানে। সৈকতের 8টি পয়েন্টে সব বয়সের মানুষের পদচারণায় এটি পরিণত হয় মিলন মেলায়। সমুদ্র সৈকতে স্নান, ঘুরে বেড়ানো, ছবি তোলা ও হই হুল্লোড়ে কেটেছে পর্যটকদের প্রতিটি মুহূর্ত। আমি আমার ফ্যামিলির সাথে এসেছি, ফ্যামিলি ট্যুরে অনেক ভালো লাগছে। 3 দিনের ছুটি তো মানে একেবারে ঈদের আনন্দের মতো সবাই এনজয় করছি। আমরা কক্সবাজারে এসেছি পুরো ফ্যামিলির সাথে, অনেক এনজয়। বারবার চাইবো এই কক্সবাজারে আসার জন্য। এই ছুটিতে আসলাম, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ করতেছি। টানা ছুটিতে বিপুল সংখ্যক পর্যটক আসায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তারা জানান ব্যবসা খুবই ভালো হয়েছে। আমরা 3 দিন খুব ভালো ব্যবসা করছি, আমাদের একদম শতভাগ রুম ফুল হয়েছে। এরকম যদি চলতে থাকে আমরা আশা করি আমাদের হোটেল আরো ভালো সেবা দিতে পারবে এবং আমরা পর্যটক ব্যবসায়ীরা এটা লাভবান হবে। প্রতিদিন 70-80 হাজার টাকা বিক্রি হয়েছে, আমরা খুবই খুশি। এদিকে হোটেল মালিক সমিতির এ নেতা জানালেন 3 দিনে প্রায় 500 কোটি টাকার ব্যবসা হয়েছে। আমরা আশাবাদী যে এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আগামী সিজনের পরেও কিন্তু পর্যটক আশা করি আমরা কক্সবাজারে। পর্যটন ব্যবসায়ীদের দেয়া তথ্য মতে কক্সবাজারে প্রায় 450 হোটেল, মোটেল, রিসোর্ট ও কটেজে প্রতিদিন লক্ষাধিক মানুষের থাকার ব্যবস্থা রয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে প্রায় 4000 খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর তৈরি করা হচ্ছে গুড়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি হচ্ছে এসব গুড় পাটালি। আর ন্যায্য মূল্য পেয়ে লাভবান হচ্ছেন চাষিরা।
জেলার কৃষি বিভাগ বলছে গুড়ে ভেজাল বন্ধে বাড়ানো হয়েছে নজরদারি। সঞ্জয় কর্মকার ও অভিজিতের তথ্য, শাহাদত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মাদারীপুর সদর, কালকিনি ও শিবচরের বিভিন্ন এলাকায় চোখে পড়ে সারি সারি খেজুরের গাছ। প্রতি বছর শীত মৌসুমে এসব গাছ থেকে রস সংগ্রহ করতে চাষিদের বেড়ে যায় ব্যস্ততা। পূবের সূর্য পশ্চিমে ঢলে পড়লেই প্রয়োজনীয় উপকরণ হাতে তারা বেরিয়ে পড়েন মাঠে মাঠে। বাদুড়ের মতো ঝুলে ঝুলে খেজুর গাছের মাথায় বসিয়ে দেন রসের হাঁড়ি। পরদিন কুয়াশা ঢাকা ভোরে সেই রস নামিয়ে চড়িয়ে দেন চুলায়। নির্দিষ্ট সময় পর গরম রস ঘন হয়ে তৈরি হয় গুড়। পরে ইচ্ছে মতো পাত্রে ঢেলে তৈরি হয় খেজুরের পাটালি। এতে পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্যদেরও বেড়ে যায় ব্যস্ততা। গাছ কাটি, এতে যে রস পরে 20-25 রস পরে, রস সংগ্রহ করিয়া তারপরে বাড়িতে নিয়ে যায় গুড় পাকাইয়া বাজারে বিক্রি করি। রস জ্বালাইয়া মিঠাই বানাইয়া বিক্রি করি, এতে আমার সংসার ভালোই চলে। গুড় বিক্রি করতে প্রতিদিন বাজার বসে ঢাকা, বরিশাল ও শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের দুপাশে। পথচারী ও দূরের যাত্রীরা সুবিধা মতো ক্রয় করে থাকেন এসব পাটালি। দামও কম এবং খুব সুস্বাদু, ভালো, আত্মীয় স্বজন দেবো, এই জন্য নিলাম। অনেক দূরে দূরে তো লোক আসে, ঢাকার থেকে গাড়ি লিয়ে আসে, এরা আইসা আমাদের গুড় নেয়। এই গুড়টা মাদারীপুরের থেকে অনেক দেশে যাওয়ার কারণে আমরা বাইসে আছি। সুস্বাদু এ গুড়কে ভেজাল মুক্ত রাখতে মাঠ পর্যায়ে নজরদারির কথা জানালেন জেলার কৃষি বিভাগের কর্মকর্তা। এই গুড় যাতে নির্ভেজাল ভাবে তৈরি করতে পারে, এই জন্য মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ পর্যায়ের কর্মকর্তাগণ প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন এবং এই গুড় অধিক লাভে কৃষকগণ দূর দূরান্ত এলাকায় বিক্রি করে। মাদারীপুরে শতাধিক চাষি প্রতিদিন 3000 কেজি গুড় তৈরি করছেন, আর প্রতি কেজি পাটালি গুড় বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা দরে। সময় সংবাদ, মাদারীপুর। সিরিয়ায় চলমান সংঘাত নিরসনে আগামী 27 জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। অন্যদিকে আগামী 13 এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এদিকে এই যুদ্ধবিরতি সিরিয়ায় রক্তপাত বন্ধে এক বড় সুযোগ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়াও যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সিরিয়ার চলমান সংকট নিরসনে গত 12 ফেব্রুয়ারি বিশ্বশক্তিগুলো এক সপ্তাহের মধ্যে দেশটিতে একটি যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হলেও পরবর্তীতে এর সময়সীমা পেরিয়ে যাওয়া এবং নতুন পরিকল্পনার বিষয়ে ঐকমত্য না হওয়ায় সেটি কার্যকর হয়নি। এ অবস্থায় সিরিয়ার চলমান সংঘাত বন্ধে সোমবার এক যৌথ বিবৃতিতে আগামী 27 ফেব্রুয়ারি থেকে দেশটিতে যুদ্ধবিরতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। ওই দিন মধ্যরাত থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। যদিও ইসলামিক স্টেট এবং আল কায়দা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্ট এই যুদ্ধবিরতির আওতার বাইরে থাকবে বলেও জানানো হয়। যুদ্ধবিরতি ঘোষণার পরপরই একে সিরিয়ায় হানাহানি আর রক্তপাত বন্ধে এক বড় সুযোগ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট ওবামার সঙ্গে টেলিফোন আলাপে আমরা সিরিয়ায় একটি কার্যকর যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছি। দেশটিতে এই মুহূর্তে লড়াই চালিয়ে যাওয়া সব পক্ষকে আগামী 27 ফেব্রুয়ারি দুপুরের মধ্যে এই যুদ্ধবিরতির বিষয়ে অঙ্গীকার করতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া সহ আরব দেশগুলো সিরিয়ায় সব ধরনের সামরিক অভিযান বন্ধ রাখবে। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে এর দ্রুত বাস্তবায়নে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আইএস এবং নুসরা ফ্রন্টকে যুদ্ধবিরতির আওতার বাইরে রেখে এর বাস্তবায়ন একটি চ্যালেঞ্জ বলেও এ সময় জানানো হয়। জাতিসংঘের মহাসচিব মনে করেন এই যুদ্ধবিরতি ঘোষণা সিরিয়া জনগণের অনেক দিনের আশার প্রতীক। এটি পুরোপুরি বাস্তবায়নে এখনো অনেক কাজ করতে হবে। যুদ্ধবিরতি কার্যকরে সিরিয়া জাতিসংঘের বিশেষ দূতের কার্যালয় যে কোনো ধরনের সহায়তা দিতে সবসময় প্রস্তুত রয়েছে। এদিকে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক বিবৃতিতে আগামী 13 এপ্রিল সিরিয়ায় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সোমবার এই বিবৃতির খবর জানায় রুশ গণমাধ্যম আরটি সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যয় কর্মকার, সময় সংবাদ। খেলার খবর। এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে মিরপুরে শুরু হয়েছে টিকিট বিক্রি। প্রত্যাশিত টিকিট পেতে ইউসিবি ব্যাংকের নির্ধারিত শাখার সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েছেন টাইগার সমর্থকরা। আজ সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও গতকাল রাত থেকেই টিকিট কাউন্টারের সামনে লাইন ধরেছেন ক্রিকেট প্রেমীরা। বুধবার উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, আর ভারত বলেই ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহটা যেন একটু বেশি। তাই ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকেও অনেক সমর্থক এসেছেন কাঙ্ক্ষিত টিকিটের প্রত্যাশায়।
এদিকে টিকিট কালোবাজারি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিরপুরের এই নির্দিষ্ট শাখা থেকে নগদ অর্থের বিনিময়ে টিকিট কেনার পাশাপাশি অনলাইনেও টিকিট কেনার সুযোগ রয়েছে। কাল রাত থেকে এখানে দাঁড়ানো, কিন্তু ভাই এখানে এত অনিয়ম আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না। আমি সেই গতকাল খাগড়াছড়ি থেকে এখানে আসছি, রাতে ঘুম না যায় এখানে লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু এখন পর্যন্ত মানে যে হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, তারা কি আদৌ টিকিট দিবে কে দিবে না, আমাদের একটা লাইনেও একটা মানুষও কমতেছে না। কষ্ট হইলো অ্যাটলিস্ট যদি লাস্ট ফল টিকিটটা পাই খেলা দেখতে পারবো, এটাই অনেক বেশি। লাইনে যারা থাকবে তারাই যাতে টিকিট নিতে পারে, আর লাইনের বাহির থেকে এসে কেউ যাতে টিকিট না নিতে পারে, এইটাই আমাদের উদ্দেশ্য ছিল। এখন পর্যন্ত আমরা ওইটাই বাস্তবায়ন করে যাচ্ছি। আগ্রাসী ক্রিকেট খেলে এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। সোমবার অনুশীলন শেষে এমনটাই জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। এশিয়া কাপ ও ওয়ার্ল্ড টি-20-র জন্য 2 দফায় খুলনা ও চট্টগ্রামে অনুশীলন শেষে ঢাকায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে টাইগারদের। এদিন কোচ হাতুরু সিংহের অধীনে মিরপুরের ইনডোরে এবং নেটে ব্যস্ত সময় পার করেন মাশরাফি সাকিবরা। ওয়ানডেতে দারুণ সময় পার করলেও টি-20-তে বাংলাদেশের পারফরম্যান্স তার সমান্তরাল না। তাই আগ্রাসী ক্রিকেট খেলে এশিয়া কাপের শিরোপা এবার ঘরের মাটিতে রেখে দিতে চায় বাংলাদেশ। পাশাপাশি অধিনায়ক ম্যাশকে এশিয়া কাপ কিংবা ওয়ার্ল্ড টি-20-র শিরোপা এনে দিতে চান ক্রিকেটাররা। বুধবার এশিয়া কাপের মূল পর্বের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। আমরা ইনশাল্লাহ ফাইট করব আমাদের এশিয়া কাপের জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্য। বাট আমি যেটা আগে সবসময় বিশ্বাস করি, আমাদের দলের জন্য শুরুটা খুব ইম্পর্টেন্ট, এটা সবসময় বিশ্বাস করি এবং এভাবে আমরা প্রিপেয়ার হচ্ছি। টি-20 ফরম্যাটে যেটা আমরা সবাই জানি হয়তো বা খুব একটা সবাই বলে আমরা ভালো দল না, বাট এটা আমাদের চ্যালেঞ্জ, আমাদের প্রুভ করতে হবে। আমরা ভালো ক্রিকেট যদি না খেলি আমরা অবশ্যই রেজাল্ট আমাদের পরে থাকবে না। ভালো ক্রিকেট খেলতে হবে, কনফিডেন্ট ক্রিকেট খেলতে হবে। আমার মনে হয় টি-20-তে অ্যাগ্রেসিভ ক্রিকেটটা অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওভাবেই ইনশাল্লাহ অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলবো এবং প্রত্যেকটা টিমের সাথে ওইভাবে অ্যাটিটিউড নিয়ে নামবো। আমরা চেষ্টা করবো সবাই মিলে যেন আমরা এশিয়া কাপ এবং ওয়ার্ল্ড কাপটা আমাদের জন্য ওনাদের জন্য যেন খেলতে পারি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আবারও শিশু হত্যার নৃশংস ঘটনা। নিখোঁজের 14 দিন পর নারায়ণগঞ্জের ফতুল্লাই বিসিক শিল্প এলাকার ডোবা থেকে 4 বছরের কন্যা শিশুর লাশ উদ্ধার। প্রেমের কারণে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় শরীয়তপুরে কিশোর কিশোরীর ওপর অমানসিক নির্যাতন, কয়েকজনকে আসামি করে মামলা। দিনাজপুরের বিরল থেকে ভারতের রাধিকাপুর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ শেষের পথে। আখাউড়া থেকে আগরতলা পর্যন্ত স্থাপনের উদ্যোগ, লাভবান হবে বাংলাদেশ, মত বিশেষজ্ঞদের। অটোরিকশা চালকদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কোথায় অভিযোগ দিতে হয় ধারণা নেই বেশিরভাগ যাত্রীর। ব্যবস্থা নেয়ারও নেই নজির, বিআরটিএ-কে দুষছে যাত্রী কল্যাণ সমিতি। এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের প্রতি বেড়েছে লেখক প্রকাশকদের আগ্রহ, বইমেলা থেকে সংগ্রহ করছেন পাঠকরা। বস্তুনিষ্ঠতার প্রতি গুরুত্ব দেওয়ার তাগিদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবিও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।